ব্রাসেলসের মঞ্চে ইতিহাস, যেখানে দাঁড়িয়ে আছে ন্যাটোর সদর দফতর, সেই শহর থেকেই এবার ইসরায়েলের বিরুদ্ধে বজ্রনাদ ঘোষণা বেলজিয়ামে। ফিলিস্তিন রাষ্ট্রকে আমরা স্বীকৃতি দেব, ইসরায়েলকে নিষেধাজ্ঞার শৃঙ্খলে আবদ্ধ করব। 2 সেপ্টেম্বর ব্রাসেলস। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো এক্সে পোস্ট দিলেন যেন এক রাজনৈতিক বিস্ফোরণ। লিখলেন, জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম, আর ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা জারি হবে। এই ঘোষণা শুধু একটি দেশের অবস্থান নয়, বরং এক অঘোষিত যুদ্ধ, রাজনৈতিক কূটনৈতিক যুদ্ধ। ফ্রান্স ঘোষণা দিয়েছিল জুলাই, ব্রিটেনও হুঁশিয়ারি দিয়েছিল জাতিসংঘের অধিবেশনের আগে, আর এখন বেলজিয়াম, যেখানে দাঁড়িয়ে আছে ন্যাটোর সদর দফতর, আমেরিকার ঘনিষ্ঠ সামরিক মিত্র, সেই দেশই ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ালো। প্রেভোর ঘোষণা অনুযায়ী ইসরায়েলের বিরুদ্ধে 12টি নিষেধাজ্ঞা আনবে বেলজিয়াম। অধিকৃত পশ্চিম তীর থেকে আসা অবৈধ পণ্য আর আমদানি হবে না। ইসরায়েলি সংস্থার সঙ্গে সরকারি লেনদেন নতুন করে খতিয়ে দেখা হবে। ইসরায়েলের দখলদারি, দমন নীতি আর হত্যাযজ্ঞের জবাব আসবে অর্থনৈতিক শৃঙ্খলে। প্যালেস্টাইনিদের জন্য এটি যেন মরুভূমিতে একফোঁটা বৃষ্টির মতো। গাজায় আগুনের নিচে, পশ্চিম তীরে বন্দুকের ছায়ায় এই ঘোষণা নতুন আশার আলো, আর ইসরায়েলের জন্য এক নতুন চাপ, কারণ ইউরোপের হৃদয় থেকে, ন্যাটোর সদর দফতরের দেশ থেকে এসেছে এই বার্তা। পশ্চিমা সভ্যতার দুর্গ ব্রাসেলস, সেখানে দাঁড়িয়ে একজন মন্ত্রী বলছেন ফিলিস্তিন রাষ্ট্র পাবে স্বীকৃতি। ক্যামেরা জুম করছে গাজার ধ্বংসস্তূপের দিকে, বাচ্চাদের মুখে ধুলো, চোখে আতঙ্ক। সেই ছবির উপর ভেসে আসছে প্রেভোর কণ্ঠ। ইসরায়েলি সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, এক নাটকীয় ক্লাইম্যাক্সের মতো। বেলজিয়ামের ঘোষণা শুধু একটি ভোট নয়, বরং এক প্রতীক। ফ্রান্সের পর, ব্রিটেনের পর ইউরোপের আরেকটি বড় শক্তি এখন ফিলিস্তিনিদের পাশে। ন্যাটোর ঘরের ভেতর থেকে উঠছে প্রতিবাদের সুর, আর আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রের মুখ থেকে শোনা যাচ্ছে ইসরায়েল বিরোধী সিদ্ধান্ত। এ যেন ইতিহাসের মোড়, যেখানে ধীরে ধীরে ঘিরে আসছে ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক অবরোধ। ফিলিস্তিনকে চলতি মাসের শেষ দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম। এর আগে জুলাই মাসের শেষ দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ঘোষণা দিয়েছিলেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে তার দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। 9 থেকে 23 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হবে। মাখোঁর ঘোষণার পর আরও কয়েকটি দেশ একই পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেয়। তবে কোনো কোনো দেশ বলেছে স্বীকৃতির ক্ষেত্রে তাদের কিছু শর্ত আরোপ করার পরিকল্পনা রয়েছে। চলতি বছরের এপ্রিল পর্যন্ত জাতিসংঘের 147 সদস্য রাষ্ট্র ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই দেশগুলো জাতিসংঘের মোট সদস্য সংখ্যার প্রায় 75%। আগুনের ঝড়ে জেগে উঠল ইয়েমেন, পাশে দাঁড়ালো ইরান। একটা বিস্ফোরণ, একটা খবর, তারপর সারা আরবের আকাশে শোকের কালো মেঘ। ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি শহীদ, ইসরায়েলি আগ্রাসনের নির্মম ফল। কিন্তু এই মৃত্যু কেবল একজন নেতার নয়, এটি যেন একটি জাতির প্রতিরোধের আহ্বান, দখলদারিত্বের শেষ চাই। ইরানের গর্জন, আগ্রাসনের বিরুদ্ধে রণহুঙ্কার। তেহরান চুপ থাকেনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কঠিন ভাষায় বলেছে, এটি শুধু একটি হামলা নয়, এটি সন্ত্রাসবাদ। তারা আন্তর্জাতিক সম্প্রদায় ও ইসলামী দেশগুলোর উদ্দেশ্যে ঘোষণা করল, এখনই ব্যবস্থা নিন, এই দুর্বৃত্ত সত্তাকে থামাতে হবে। ইরানের কণ্ঠে যেন প্রতিধ্বনিত হচ্ছিল ইতিহাসের সেই দৃঢ় সংকল্প, যে সংকল্প বারবার সাম্রাজ্যবাদীদের রুখে দিয়েছে। সানার রাস্তা উন্মাতাল। ইসরায়েলি আগ্রাসনের খবর ছড়িয়ে পড়তে ইয়েমেন জেগে উঠল। রাজধানী সানার আল সাবাইন স্কোয়ারে লাখো মানুষের ঢল। গাজার সঙ্গে সংহতি জানিয়ে তারা উত্তোলন করল ফিলিস্তিনের পতাকা। দৃশ্যটা যেন সিনেমার ফ্রেম। অভিনেতারা মানুষ, আলো তাদের চোখে, কিন্তু ক্যামেরা ধরছে প্রতিরোধের প্রতীকটা। লাল রেখা অতিক্রম। আনসার আল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল বুখাইতির কণ্ঠে তখন বজ্রপাত। তিনি বললেন, প্রধানমন্ত্রীর সভাকে লক্ষ্য করে শত্রু লাল রেখা অতিক্রম করেছে, যুদ্ধ নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, প্রতিশোধ আসবেই। এখানেই টুইস্ট। আল বুখাইতি আর কোনো কূটনৈতিক ভাষায় আটকে থাকলেন না। তার ঘোষণা স্পষ্ট, আমাদের কর্মকাণ্ড আমাদের কথার আগে হবে। গাজার জন্য প্রতিজ্ঞা। আল বুখাইতি স্পষ্ট করে দিলেন, ফিলিস্তিনের মুক্তি আনসার আল্লাহর মূল লক্ষ্য। ইয়েমেনের রাষ্ট্রপতি মাহদি আল মাসাতের বক্তৃতায়ও একই প্রতিশ্রুতি।
তাদের ভাষায় যে কোনো মূল্যেই হোক গাজার পাশে ইয়েমেন থাকবে। এই ঘোষণা শুধু কথার নয়, ইয়েমেন ইতিমধ্যে অসংখ্য পাল্টা হামলা চালিয়েছে শত্রুর বিরুদ্ধে। আল বুখাইতি ইঙ্গিত দিলেন এবার পাল্টা আঘাত আরো ভয়ঙ্কর হবে। পশ্চিমাদেরও সতর্কবার্তা। তিনি মনে করিয়ে দিলেন, আমরা ব্রিটেন ও আমেরিকাকে শাস্তি দিতে পেরেছি, এবার একই শিক্ষা পাবে ইহুদিবাদী শত্রুও। কথাগুলো যেন ধ্বংসস্তূপের ভেতর থেকে ভেসে আসা প্রতিজ্ঞা। ভবিষ্যতের প্রতিশোধের ঝড় আসছে। মুসলিম বিশ্বকে বার্তা। মুসলিম ব্রাদারহুডের এক বিবৃতিতে ইতিবাচক আখ্যা দিলেও আল বুখাইতি আফসোস করলেন, ইসলাম দলের অবস্থান আলাদা। তিনি বললেন, আমরা চাই না এটি কেবল বাগ্মী অবস্থান হোক, আমাদের প্রয়োজন বাস্তব পদক্ষেপ। ইরান ইয়েমেনের ঐক্য। দুটো শক্তির মিলন, তেহরান ও সানা। ইরান দাঁড়িয়েছে কূটনীতির মঞ্চে আর ইয়েমেন দাঁড়িয়েছে যুদ্ধক্ষেত্রে। একজন বলছে আন্তর্জাতিক আইন ভেঙে দখলদারিত্ব চলবে না, আরেকজন বলছে আমাদের হাতেই হবে প্রতিশোধ। মৃত্যুর অন্ধকারকে ভেদ করে উঠে আসছে প্রতিরোধের আলোর রেখা। বার্তা একটাই, ইয়েমেন মাথা নত করবে না, ইরান নিশ্চুপ থাকবে না। আর ইতিহাসের পাতায় লেখা হবে নতুন অধ্যায়, যেখানে দখলদারিত্ব ভেঙে পড়বে ঐক্যের ঝড়ে। সাবমেরিনের লুকোচুরি খেলা। সাগরের নিচে কার শক্তি বেশি? স্নায়ুযুদ্ধ শেষ হয়েছে অনেক আগে, কিন্তু তার ভূত এখনো পিছু ছাড়েনি। ট্রাম্পের একটি মন্তব্য থেকে শুরু হলো এক নতুন উত্তেজনা। রাশিয়াকে মৃত অর্থনীতি বলায় মেদভেদেভ পাল্টা হুমকি দিলেন ডেড হ্যান্ড নামে এক স্বয়ংক্রিয় পারমাণবিক ব্যবস্থা। আর তার জবাবে ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলেন পরমাণু অস্ত্রবাহী মার্কিন সাবমেরিনগুলো যেন রাশিয়ার উপকূলে মোতায়েন করা হয়। কিন্তু সাগরের গভীরে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে আসলে কার শক্তি বেশি, যুক্তরাষ্ট্র নাকি রাশিয়ার? এই খেলার শুরুতেই একটা টুইস্ট আছে। যেখানে ট্রাম্পের এই পদক্ষেপকে অনেকে হঠাৎ নিয়ে সিদ্ধান্ত ভাবছেন, সেখানে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের পারমাণবিক সাবমেরিনের সংখ্যা যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি এবং আমেরিকার পাঠানো সাবমেরিনগুলো অনেক আগে থেকেই তাদের নজরে আছে। কে সত্যি বলছে? হয়তো কেউই নয়, হয়তো এটা দুই পরাশক্তির পক্ষ থেকেই এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। যুক্তরাষ্ট্রের সাবমেরিন শক্তি নীরব ঘাতক। যুক্তরাষ্ট্রের সাবমেরিন বহরের প্রধান আকর্ষণ ওয়াহাই ক্লাস সাবমেরিনগুলো। এগুলোর ডাকনাম বুমার। এদের প্রধান পরিচয় হলো এগুলো অত্যন্ত গোপনে চলতে পারে এবং পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষেত্রে এদের নির্ভুলতা প্রায় নিখুঁত। 14টি বুমার এখন সক্রিয়। প্রতিটি সাবমেরিন 20টি পর্যন্ত সাবমেরিন থেকে নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র SLBM বহন করতে পারে, যার প্রধান অস্ত্র হলো ট্রাইডেন্ট D5 ক্ষেপণাস্ত্র। দীর্ঘ সময় ধরে সাগরে টহল দিতে পারার সক্ষমতা এদের বিশেষত্ব। আক্রমণাত্মক সাবমেরিনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বহরে রয়েছে 3 ধরনের সাবমেরিন: ভার্জিনিয়া ক্লাস, সাউউলফ ক্লাস এবং লস অ্যাঞ্জেলস ক্লাস। এর মধ্যে ভার্জিনিয়া ক্লাস সবচেয়ে আধুনিক। এগুলোতে শুধু টমাহক ও হারপুন ক্ষেপণাস্ত্রই নয়, বিশেষ সামরিক অভিযানের জন্য আলাদা সুবিধা রয়েছে। সিওউলফ ক্লাস সাবমেরিন সংখ্যায় কম হলেও এর টর্পেডো টিউব ও অস্ত্র ধারণ ক্ষমতা ভয়ঙ্কর। আর লস অ্যাঞ্জেলস ক্লাস সাবমেরিনগুলো যুক্তরাষ্ট্রের সাবমেরিন বহরের মেরুদণ্ড হিসেবে পরিচিত। এদের নীরব গতি ও নির্ভরযোগ্যতা এখনও কিংবদন্তি। রাশিয়ার সাবমেরিন শক্তি সংখ্যায় এগিয়ে। রাশিয়ার নৌবাহিনী সংখ্যায় অনেক বড়। তাদের কাছে প্রায় 64টি সাবমেরিন আছে, যার মধ্যে 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন। রাশিয়ার গর্ব বোরেই ক্লাস সাবমেরিনগুলো, যেগুলোর প্রতিটিতে 16টি করে বুলাভা SLBM রয়েছে। এগুলো ডেল্টা 4 ক্লাস সাবমেরিনের স্থলাভিষিক্ত হচ্ছে। এছাড়া ডেল্টা 4 এর 6টি সাবমেরিন এখনও সক্রিয় আছে, যা রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষার প্রধান ভিত্তি। রাশিয়ার সবচেয়ে আধুনিক আক্রমণাত্মক সাবমেরিন হলো ইয়াসেন ক্লাস। এই সাবমেরিনগুলো আগের মডেলগুলোর তুলনায় ছোট এবং কম ক্রু দিয়ে পরিচালিত হয়। এগুলো স্থলভাগে দূরপাল্লার আক্রমণ চালানোর জন্য ক্যালিবার ক্ষেপণাস্ত্র এবং সমুদ্রে যুদ্ধজাহাজ ধ্বংস করার জন্য অনেক ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এই মুহূর্তে সাগরের তলদেশে যে লড়াই চলছে, তা কেবল দুটি দেশের সামরিক সক্ষমতা নয়, বরং একটি মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক লড়াই। ট্রাম্পের সাবমেরিন মোতায়েন হয়তো তার দৃঢ়তা প্রদর্শনের একটি কৌশল। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে তাদের সাবমেরিনের সংখ্যা নিয়ে বাড়িয়ে বলাও হতে পারে প্রতিপক্ষকে চাপে রাখার একটি চাল। ইয়েমেনি সশস্ত্র বাহিনী কি 4 মিলিয়ন ইসরায়েলিকে জীবনের জন্য দৌড়াতে বাধ্য করেছে?
ইয়েমেনিদের প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র আইডিএফ এর ঢাল ভেদ করে গেছে। ইয়েমেনিরা আবারও বেন গুরিয়ন বিমানবন্দরে বোমা ছুড়েছে। গাজায় বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়ার মধ্যে ইরান সমর্থিত গোষ্ঠীর কাছ থেকে ইসরায়েল বড় ধাক্কা পেয়েছে। ইয়েমেনিরা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে সফল ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। একটি টেলিভিশন বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র দিয়ে বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত করেছে। ইয়েমেনি গোষ্ঠীর মতে এই হামলা বিমানবন্দরকে স্থবির করে দিয়েছে। এই হামলার ফলে 4 মিলিয়নেরও বেশি ইহুদি আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী দাবি করেছে। অভিযানটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে। হামলার পর ইতালীয় বিমান সংস্থাগুলি বেন গুরিয়নের ফ্লাইট স্থগিতাদেশ 30 সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে। আইডিএফ জানিয়েছে তারা ইয়েমেনি ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে, কোনো ক্ষতি বা আহত হওয়ার কথা জানায়নি। সাইরেনের পরে ইসরায়েলি আকাশসীমায় একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে, আইডিএফ এর এক বিবৃতিতে জানিয়েছে। ইসরায়েলি প্রধান শহরগুলিতে একাধিক সাইরেন বেজে ওঠে, যা ব্যাপক আতঙ্কের সৃষ্টি করে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে 18 মার্চের পর থেকে ইয়েমেন থেকে ইসরায়েলে ছোড়া সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণটি ছিল 67তম। 2025 সালের মার্চ মাসে হামাসের সাথে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলের ওপর পুনরায় আক্রমণ শুরু করে। ইসরায়েলি প্রতিবেদক ডোরন কাদোস বলেছেন, জুলাই মাসেই ইসরায়েলে 15টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। প্রতিশোধ হিসেবে ইসরায়েল ইয়েমেনে হুথি সম্পর্কিত একাধিক ঘাঁটিতে আঘাত করছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ইসরায়েলের শাসন ব্যবস্থা গোটা বিশ্বের জন্য হুমকি। তাদের আগ্রাসন বন্ধে এবং গাজা অবরোধ প্রত্যাহারে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতেই হবে। তিনি জানান, বর্তমানে গাজার জনগণ চরম খাদ্য ও পানির সংকটে ভুগছে, যা কোনো মানবিক বিবেচনাতে গ্রহণযোগ্য নয়, বিশেষ করে আরব ও মুসলিম দুনিয়ার কাছে। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এরপর থেকেই নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে দখলদারদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনিরা। বিশেষ করে লোহিত সাগর ও ইসরায়েলি বন্দরে তারা তাণ্ডব চালিয়েছে। এ কারণে আমেরিকা ও দখলদার সেনাদের হামলার শিকার হয় ইয়েমেনি সশস্ত্র বাহিনী। কিন্তু তাতে মোটেও দমেনি ইস্পাত দৃঢ় যোদ্ধারা। নেতানিয়াহুর নেতৃত্বে চলা আগ্রাসনের বিরুদ্ধে চোখে চোখ রেখে প্রতিরোধ গড়ে তুলেছে তারা। এদিকে গাজায় গণহত্যা বন্ধ করছে না দখলদার ইসরায়েল। মানবিক সহায়তার নামে পবিত্র ভূমির বাসিন্দাদের হত্যায় মেতে উঠেছে বেনিয়ামিন নেতানিয়াহুর সেনারা। আর এরই মধ্যে গাজা উপত্যকায় দেখা দিয়েছে চরম খাদ্য ও মানবিক সংকট। পারমাণবিক সাবমেরিনের নীরব যাত্রা, বিশ্ব কি যুদ্ধের মুখে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নাটকীয় সিদ্ধান্তে রাশিয়ার জলসীমার কাছে 2টি কৌশলগত পারমাণবিক সাবমেরিন মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের এই পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। বিশ্বজুড়ে খবরের শিরোনামে এখন একটাই প্রশ্ন, বিশ্ব কি আরেকটা স্নায়ুযুদ্ধের যুগে প্রবেশ করছে, নাকি এর চেয়েও ভয়াবহ কিছুর দিকে এগিয়ে যাচ্ছে? এই উত্তেজনার সূত্রপাত হয় রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের একটি মন্তব্য থেকে। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, তাদের কল্পিত ডেড হ্যান্ড কতটা বিপজ্জনক হতে পারে সে বিষয়ে ট্রাম্পের সচেতন থাকা উচিত। এই ডেড হ্যান্ড ছিল স্নায়ুযুদ্ধের সময় রাশিয়ার এক স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিশোধের ব্যবস্থা, যা রাশিয়ার নেতৃত্বে ধ্বংস হয়ে গেলেও পারমাণবিক হামলা চালাতে সক্ষম। ট্রাম্প মেদভেদেভের এই মন্তব্যকে বোকামিপূর্ণ ও উস্কানিমূলক হুমকি বলে অভিহিত করেন। এর জবাবেই তিনি রাশিয়ার কাছাকাছি শক্তিশালী পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন। এই সাবমেরিনগুলো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ওহাই ক্লাস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহরের অংশ, যা একাধিক পারমাণবিক যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম এবং যে কোনো রাডার বা শনাক্তকরণ ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। ট্রাম্পের এই পদক্ষেপ শুধু একটি সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং মস্কোকে একটি স্পষ্ট বার্তা দেয়া। সেই বার্তা হলো ওয়াশিংটন আর কোনো উস্কানিমূলক হুমকি সহ্য করবে না। ট্রাম্পের এই কৌশল শুধু সামরিক পদক্ষেপের মধ্যেই সীমাবদ্ধ নয়, তিনি রাশিয়ার ওপর শুল্ক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞাও বাড়াচ্ছেন। এর মাধ্যমে তিনি বিশ্বকে বুঝিয়ে দিতে চাইছেন, যারা রাশিয়ার পক্ষে থাকবে তাদেরও এর মূল্য দিতে হবে। এর ফলে ভারত ও ব্রিক্স জোটের মতো দেশগুলোকেও ট্রাম্পের শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হয়েছে। এই পরিস্থিতি ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে আরও জটিলতা তৈরি করেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ এখন 4র্থ বছরে পড়েছে এবং এই যুদ্ধই এখন বিশ্বজুড়ে অস্থিরতার মূল কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। ট্রাম্প বারবার রাশিয়াকে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন,
কিন্তু মস্কো এই চাপকে অগ্রাহ্য করে চলেছে। ট্রাম্পের সাবমেরিন মোতায়েনের সিদ্ধান্ত প্রমাণ করে যে পারমাণবিক অস্ত্রের বিষয়টি ইউক্রেন যুদ্ধের সঙ্গে কতটা গভীরভাবে জড়িয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন যে কোনো ভুল পদক্ষেপ, সেটা মৌখিক হোক বা কৌশলগত, এই দীর্ঘস্থায়ী সংঘাতে এক নতুন মাত্রা যোগ করতে পারে। আটলান্টিক ইনস্টিটিউটের পারমাণবিক কৌশল বিষয়ক বিশ্লেষক এলেনা পেট্রোভের মতে, ট্রাম্পের এই পদক্ষেপ একদিকে যেমন আগ্রাসন রোধ করতে পারে, অন্যদিকে রুশদের ভুলভাবে কোনো কিছু বোঝার আশঙ্কাও বাড়িয়ে দিতে পারে। তিনি বলেন, শব্দের গুরুত্ব আছে। যখন কেউ পারমাণবিক প্রতিশোধের হুমকি দেয়, তখন আমাদের তা গুরুত্ব সহকারে নিতে হবে। এখন প্রশ্ন হলো, এই পারমাণবিক উত্তেজনা কি কূটনীতির জায়গা দখল করবে, নাকি বিশ্ব পরমাণু উত্তেজনার এক নতুন যুগে প্রবেশ করবে? বর্তমান পরিস্থিতিতে দুই পরাশক্তির মধ্যে যে সামান্য আস্থা ছিল, তাও এখন ভেঙে পড়ার পথে। সাম্প্রতিক বছরগুলোতে গুরুত্বপূর্ণ পরমাণু চুক্তি ভেঙে যাওয়ার পর আনুষ্ঠানিক আলোচনার অনুপস্থিতি এই পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে। এই মুহূর্তে পুরো বিশ্ব তাকিয়ে আছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরবর্তী পদক্ষেপের দিকে। পারমাণবিক অস্ত্রের এই যুগে সামান্য ভুল বোঝাবুঝিও কয়েক মিনিটের মধ্যে ভয়াবহ বিপর্যয়ে রূপ নিতে পারে। ট্রাম্পের এই পদক্ষেপ কি শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানে পথ খুলে দেবে, নাকি যুদ্ধের দামামা বাজিয়ে দেবে, সেটাই এখন দেখার বিষয়। ইসরায়েলের দুঃস্বপ্ন, ইরানের হাতে পাইলটদের গোপন প্রোফাইল। তেহরান থেকে ভেসে এলো এক হিমশীতল ঘোষণা। এই ঘোষণা যেন ইসরায়েলের সামরিক ব্যবস্থার একেবারে হৃৎপিণ্ডে এক চরম আঘাত হেনেছে। ইরান দাবি করেছে তারা ইসরায়েলি বিমান বাহিনীর পাইলট, কমান্ডার এবং ড্রোন অপারেটরদের সম্পূর্ণ গোপন তথ্য উন্মোচন করেছে। ইরানের সরকারি টেলিভিশন ও সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, জুন মাসে ইরানের ওপর ইসরায়েল যে অপ্রীতিকর হামলা চালিয়েছিল, তাতে অংশ নেওয়া সব পাইলটদের পরিচয় এখন তাদের কাছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার আড়ালে লুকিয়ে থাকা এসব সেনার নাম, পরিচয়, বসবাসের স্থান, তাদের ইউনিট এবং কর্মস্থল এখন আর গোপন নেই। এটি কেবল একটি তথ্য ফাঁস নয়, এটি এক অদৃশ্য যুদ্ধের চূড়ান্ত চাল, যা ইরানের গোয়েন্দা শক্তির এক অভাবনীয় সাফল্য। এখানেই রয়েছে এক লোমহর্ষক টুইস্ট। ইরান কেবল তথ্য সংগ্রহ করে থেমে থাকেনি, তারা এর প্রতিশোধও নেওয়া শুরু করেছে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেলে যে পাইলটদের মুখ অস্পষ্ট করে দেখানো হয়, তাদেরই একজন মেজর ইয়েশ অ্যাশ। 1973 সালে ইয়ম কিপ্পুর যুদ্ধে নিখোঁজ হওয়া এক পাইলটের নাতনি তিনি। এক সাক্ষাৎকারে অ্যাশ বলেছিলেন তিনি সাধারণ ইসরায়েলিদের নিরাপত্তা ফিরিয়ে আনতে চান, কিন্তু তেহরানের চ্যানেলের ঘোষণা ছিল সরাসরি, এখন তিনি নিজেই আর নিরাপদ নন। এই কথাটি যেন ইরানের সামরিক মনোবলের প্রতীক। মেহর নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের গোয়েন্দা সংস্থা স্যাটেলাইট ছবির মাধ্যমে এসব পাইলটের বাড়ি এবং তাদের গতিবিধি চিহ্নিত করেছে। তাদের এই তথ্যের ভাণ্ডার ভবিষ্যতের যে কোনো প্রতিশোধমূলক হামলার জন্য এক কৌশলগত সুবিধা এনে দেবে। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হলো, এই প্রতিশোধ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন পাইলটের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। ইসরায়েলের কেন্দ্রীয় শহর ইয়াভনেতে এক পাইলটের বাড়িতে হামলার ঘটনা এর স্পষ্ট উদাহরণ। ইরানের দাবি, তাদের এই পাল্টা হামলা এতই শক্তিশালী ছিল যে ইসরায়েল মাত্র 12 দিনের মাথাতেই যুদ্ধবিরতির অনুরোধ করতে বাধ্য হয়। ইরানের সশস্ত্র বাহিনী অন্তত 22 বার পাল্টা হামলা চালিয়েছিল, যার লক্ষ্য ছিল ইসরায়েলের পারমাণবিক, সামরিক এবং শিল্প স্থাপনাগুলো। এই ঘটনাগুলো প্রমাণ করে ইরানের সামরিক সক্ষমতা ইসরায়েলের ধারণার চেয়ে অনেক বেশি। প্রতিবেদনে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। যখন ইরান পাল্টা হামলা শুরু করে, ইসরায়েল তখন তাদের পাইলটদের সরিয়ে স্কুলে বা অন্যান্য বেসামরিক স্থানে নিয়ে যায়। এর উদ্দেশ্য ছিল, যদি ইরান সেখানে হামলা চালায়, তাহলে আন্তর্জাতিকভাবে ইরানকে বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগে অভিযুক্ত করা যাবে। কিন্তু ইরান এই কৌশল বুঝতে পেরেছে এবং এমন কোনো ফাঁদে পা দেয়নি। ইরানের পক্ষ থেকে এক শীতল সতর্কবার্তা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত যা প্রকাশিত হয়েছে তা কেবল একটি নমুনা, আরও বহু গোপন তথ্য ভবিষ্যতে প্রকাশ করা হবে। এই ঘোষণা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য এক বড় ধরনের অস্বস্তির কারণ হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের এই খেলা এখন আর শুধু সামরিক শক্তি নয়, বরং গোয়েন্দা তথ্যের, যেখানে ইরান এক অভাবনীয় শক্তি হিসেবে নিজেদের প্রমাণ করে চলেছে। ইরানে নতুন করে ভূমিকম্প, আবারও পারমাণবিক গুজব। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েলের সাথে যুদ্ধের পর সকলের নজর ইরানের দিকে। উত্তরের সেমনান এলাকার পরে এবার দক্ষিণের কেরমান। 1.5 মাসের ব্যবধানে আবার ভূমিকম্পে কেঁপে উঠল ইরানের একাংশ, আর তা ঘিরেই শুরু হলো জল্পনা।
আমেরিকা ও জার্মানির ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থার দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, রিখটার স্কেলে 5 অগাস্টের ভূমিকম্পের মাত্রা ছিল 5.7 এরও বেশি। ইরানে ভূমিকম্প কোনো নতুন ঘটনা নয়। দেশটির ভৌগোলিক অবস্থানের কারণে প্রায়ই সেখানে মাটি কেঁপে ওঠে। কিন্তু সাম্প্রতিক সময়ে যে ভূমিকম্পগুলো হচ্ছে তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এর কারণ এই ভূমিকম্পগুলো হচ্ছে এমন এক সময়ে যখন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে তাদের সম্পর্ক চরম উত্তেজনাময়। ইরানের দক্ষিণাঞ্চলে 5.73 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এই ভূমিকম্প নিছক কোনো প্রাকৃতিক ঘটনা নয়, বরং এটি ইরান এবং আন্তর্জাতিক মহলে নতুন করে পারমাণবিক পরীক্ষার গুজব ছড়িয়ে দিয়েছে। ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে, যা সাধারণত প্রাকৃতিক ভূমিকম্পের ক্ষেত্রে দেখা যায় না। এর ফলে অনেকের মনে সন্দেহ জাগছে এটি কোনো গোপন পারমাণবিক অস্ত্রের পরীক্ষা ছিল কিনা। ভূমিকম্পের আড়ালে লুকানো রহস্য। এই ঘটনাটি আরও বেশি সন্দেহজনক মনে হচ্ছে কারণ এর আগে 20 জুন তারিখে ইরানের সেমনান প্রদেশের কাছে আরও একটি 5.1 মাত্রার ভূমিকম্প হয়েছিল। সেমনান এলাকাটি ইরানের সামরিক ও ক্ষেপণাস্ত্র কমপ্লেক্সের কাছে অবস্থিত। এই দুটি ভূমিকম্পই অগভীর হওয়ায় এবং সামরিক স্থাপনার কাছাকাছি ঘটায় আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে পারমাণবিক পরীক্ষার গুঞ্জন তীব্র হয়েছে। যদিও ইরান সরকার এবং স্থানীয় সংবাদ সংস্থাগুলো জানিয়েছে যে ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু এই ঘন ঘন ভূমিকম্পের ঘটনা সাধারণ মানুষের মনেও প্রশ্ন তৈরি করছে। এই ভূমিকম্পগুলো এমন এক সময় ঘটছে যখন ইসরায়েলের সাথে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে 12 দিনের যুদ্ধ শেষ হয়েছে। এই যুদ্ধে ইসরায়েল প্রথমে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালায় এবং পরে মার্কিন যুক্তরাষ্ট্র যোগ দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র বাংকার বাস্টার বোমা ব্যবহার করে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করার চেষ্টা করে এবং দাবি করে যে ইরানকে পারমাণবিক নিরস্ত্রীকরণ করা হয়েছে। কিন্তু ইরান দৃঢ়ভাবে এই দাবি প্রত্যাখ্যান করেছে। তারা জোর দিয়ে বলেছে যে সাময়িক বিপর্যয় সত্ত্বেও তাদের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রয়েছে। ইরানকে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে। যদিও ভূমিকম্প বিশেষজ্ঞরা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা প্রাথমিকভাবে জানিয়েছেন যে এই ভূমিকম্পগুলো প্রাকৃতিক কারণে হয়েছে, তবুও এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি। ইরানের ভৌগোলিক অবস্থান, যা আলপাইন হিমালয় ভূকম্পীয় অঞ্চলের মধ্যে পড়ে, এটিকে ভূমিকম্প প্রবণ করে তোলে। প্রতি বছর দেশটিতে প্রায় 2100টি ভূমিকম্প হয়, যার মধ্যে 15 থেকে 16টি 5.0 বা তার বেশি মাত্রার। তবে এই সাম্প্রতিক ভূমিকম্পগুলোর গভীরতা এবং সময়কাল পারমাণবিক পরীক্ষার গুজবে নতুন মাত্রা যোগ করেছে। এখন প্রশ্ন হলো, এই ভূমিকম্পগুলো কি শুধুই প্রকৃতির খেয়াল, নাকি এর আড়ালে ইরানের গোপন পারমাণবিক কর্মসূচির কোনো ইঙ্গিত লুকিয়ে আছে? ভাবুন, এক ভরা হলে গমগম করছে হাততালি আর স্লোগান। মঞ্চে দাঁড়িয়ে আছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, কিন্তু তার কণ্ঠে শুধু উচ্ছ্বাস নয়, শীতল ভয়ঙ্কর এক হুমকি। আমেরিকার মাটি থেকে তিনি ঘোষণা করলেন, পাকিস্তানের কিছু হলে আমরা অর্ধেক দুনিয়া সঙ্গে নিয়ে যাব। যেন কোনো যুদ্ধ ঘোষণার ট্রেলার, সংক্ষিপ্ত, তীব্র আর সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত। আর এই ঘোষণার প্রতিধ্বনি যখনও থামেনি, তখনই ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এক ভিন্ন মঞ্চে আইআইটি মাদ্রাজের আলো ঝলমলে অডিটোরিয়ামে শীতল সতর্কবার্তা দিলেন, যুদ্ধ শিগগিরই হতে পারে এবং এবার এই লড়াইয়ে শুধু সেনা নয়, বিজ্ঞানী, শিল্পখাত, শিক্ষা প্রতিষ্ঠান, সাধারণ মানুষ সবাইকে একসঙ্গে নামতে হবে। ভারতের এই প্রস্তুতির আহ্বান যেন পাকিস্তানের হুমকির জবাব নয়, বরং আরও বড় এক খেলার ইঙ্গিত। দ্বিবেদী মনে করিয়ে দেন অপারেশন সিঁদুরের কথা, যেখানে শত্রুপক্ষের চাল অনুমান করা ছিল দাবার মতোই কঠিন। ক্রিকেটের উদাহরণ টেনে তিনি বলেন, টেস্ট ম্যাচ 4র্থ দিনে থেমেছিল, কিন্তু লড়াই আরও অনেক দিন চলতে পারত। অর্থাৎ পরবর্তী সংখ্যা ছোট কোনো এপিসোড নয়, বরং লম্বা, জটিল, বহু স্তরের এক যুদ্ধ। পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্য অবশ্য কেবল মুখের হুমকি নয়, এতে আছে স্পষ্ট শক্তির বার্তা, পারমাণবিক অস্ত্রের মালিকানা, যা যুদ্ধের শেষ সীমানা ছুঁয়ে দেয়। ফ্লোরিডার ট্যাম্পায় পাকিস্তানি বংশোদ্ভূতদের এক অনুষ্ঠানে দাঁড়িয়ে মুনির সরাসরি বলেন, যদি ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে পড়ে, তবে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাববে। ভারত সঙ্গে সঙ্গে কড়া প্রতিক্রিয়া দিয়েছে। নয়াদিল্লি বলেছে, এমন দায়িত্বজ্ঞানহীন হুমকি তৃতীয় একটি বন্ধুত্বপূর্ণ দেশের মাটি থেকে আসা গভীরভাবে দুর্ভাগ্যজনক। তাদের ভাষায় এটি এমন একটি রাষ্ট্রের চিত্র তুলে ধরে যেখানে সেনাবাহিনী ও সন্ত্রাসী গোষ্ঠী হাত ধরাধরি করে চলে, আর পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ নিয়ে রয়েছে গুরুতর প্রশ্ন।
বিশ্লেষকেরা বলছেন পাকিস্তানের এই বক্তব্য আবারও প্রমাণ করছে সেখানকার রাজনৈতিক কাঠামোর চেয়ে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ কতটা শক্ত, আর এর ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক টুইস্ট। রাষ্ট্রীয় কাঠামোর বাইরে থাকা গোষ্ঠীগুলোর হাতেও যে কখনো এই অস্ত্র পৌঁছে যেতে পারে তার বাস্তব আশঙ্কা রয়েছে। তবুও পাকিস্তানের পক্ষের বার্তা পরিষ্কার, তাদের পিঠ দেয়ালে ঠেকে গেলে তারা পিছু হটবে না, বরং এমন আঘাত হানবে যাতে শত্রু একা হারবে না, অর্ধেক দুনিয়াকে সঙ্গে টেনে নিয়ে যাবে। আর ভারতের পক্ষ থেকে বার্তা সমান স্পষ্ট, যে কোনো মূল্যে জাতীয় নিরাপত্তা রক্ষা করা হবে এবং আসন্ন সংঘাতের জন্য সেনা থেকে শুরু করে সাধারণ নাগরিক সবাই প্রস্তুত থাকতে হবে। দুই দেশের এই হুঙ্কার যেন দুই বিপরীত দিক থেকে আসা ঝড়, যা একদিন মাঝ আকাশে ধাক্কা খেতে পারে। প্রশ্ন শুধু সেই সংঘাতের মঞ্চ কোথায় আর কবে উঠবে এর পর্দা। রাতের আকাশে বাজ পাখির মতো উড়ছিল ইসরায়েলের নতুন আধুনিক F-35 স্টেলথ যুদ্ধ বিমানগুলো। এই যুদ্ধ বিমানগুলোকে বলা হয় পৃথিবীর সবচেয়ে উন্নত অদৃশ্যমান বিমান। কিন্তু সেই আকাশেই ইরানের বুকে বাজল এক বিধ্বংসী গান। ইরানের বিমান প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র বাহিনী একের পর এক F-35 ভূপাতিত করেছিল, যা এতদিন ভাবা হয়েছিল অসম্ভব। প্রথমবারের মতো ইরান এক পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান ভূপাতিত করেছিল, ফিল্মের মতো নয়, বাস্তব যুদ্ধের মাঠে। এই ঘটনায় শুধু ইসরায়েলের নয়, গোটা বিশ্বের নজর ঘুরে গেছে। ইরানের এই কৌশল ছিল নিখুঁত পরিকল্পিত। তারা তাদের সক্রিয় রাডার সিস্টেম লুকিয়ে রেখেছিল, শত্রুর চোখে আকাশ নির্জন দেখিয়ে। ইসরায়েলি ড্রোন ও বিমান ভুল কৌশল অনুসরণ করে বলে ভেবেছিল তারা ইরানের বিমান প্রতিরক্ষা ভঙ্গুর করে ফেলেছে। কিন্তু আসল চমক ছিল এরপর। ইরান তার লুকানো রাডারগুলো সক্রিয় করল, ফাঁদে ফেলে দিল আকাশের অদৃশ্য বাজ পাখিদের। এই আঘাত শুধু সামরিক নয়, বরং একটি শক্তির বার্তা। ইরান আর পেছনে নেই। তাদের প্রযুক্তি, তাদের প্রস্তুতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে সবচেয়ে আধুনিক ও দামি বিমানগুলো ধ্বংস হতে পারে। এরই প্রভাবে স্পেন তার বহু পরিকল্পিত F-35 ক্রয় বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। তারা মার্কিন স্টেলথ বিমানের বদলে ইউরোপীয় বিমান যেমন ইউরোফাইটার টাইফুন ও FCAS প্রকল্পের দিকে ঝুঁকছে। স্পেন বলছে তাদের জন্য এখন সময় এসেছে নিজেদের প্রযুক্তি ও স্বায়ত্তশাসন বাড়ানোর। শুধু স্পেন নয়, ভারত, তুরস্ক, সুইজারল্যান্ড, কানাডা সব দেশই F-35 নিয়ে নতুন করে ভাবছে। ভারতের অবস্থান স্পষ্ট, নিজস্ব প্রযুক্তি বিকাশে বিশ্বাসী। মার্কিন বিমানে সীমিত কাস্টমাইজেশন পাওয়া যায় বলে তারা আগ্রহ কমিয়ে দিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা আর বিমান প্রতিরক্ষার সফলতা শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, বিশ্ববাজারেও প্রভাব ফেলেছে। লকহিড মার্টিনের গর্বিত অদৃশ্য বিমানের বিশ্বাস হারিয়ে ফেলেছে অনেক দেশ। বিশ্ব এখন নতুন যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, যেখানে প্রযুক্তি আর কৌশল বদলাবে যুদ্ধের চেহারা। ইসরায়েলের এই পরাজয় শুধুই সামরিক না, এটি মানসিক ধাক্কা। তারা জানে তারা আর পুরনো গ্লোরিতে ফিরবে না। অন্যদিকে ইরানের গোপন প্রযুক্তি এবং লুকোনো রাডার নেটওয়ার্কের রহস্য বিশ্বের নজর কাটছে। এরা এক নতুন যুগের যোদ্ধা। যুদ্ধ এখন আর শুধু ক্ষেপণাস্ত্র বা বিমান হামলা নয়, এটি ভবিষ্যতের লড়াই, যেখানে প্রযুক্তির জাদু, গোয়েন্দা কৌশল এবং জাতীয় আত্মবিশ্বাস মিশে এক হয়ে যাবে। ইসরায়েলি পাইলটদের জন্য এটি যেন এক অজানা যুদ্ধে প্রবেশ, যেখানে তারা আকাশে অদৃশ্য হয়ে যেতে পারে না এবং ইরানের লুকোনো চোখ তাদের লক্ষ্য করে ধ্বংসের ছায়া নেমে আসে। F-35 এর পতন শুধু একটি বিমান বাহিনীর হার নয়, এটি ইরানের উদীয়মান শক্তির প্রমাণ। বিশ্ব মানচিত্রে এখন নতুন একটি ক্ষমতার আবির্ভাব ঘটেছে, যা প্রযুক্তি ও সাহসিকতার মিশেলে গড়ে উঠেছে। যুদ্ধের এই নতুন অধ্যায়ে ইরান তার অবস্থান শক্তিশালী করছে, আর বিশ্ব যুদ্ধের নতুন নিয়ম বুঝতে শুরু করেছে। রাতের আকাশে হয়তো আপনি যুদ্ধ বিমান দেখেছেন, গর্জন করে উড়ে যাওয়া, বজ্রের মতো শব্দ করা, আগুনের রেখা টেনে আকাশ চিরে দেয়া। কিন্তু এই ভয়ঙ্কর অস্ত্রগুলো হৃৎপিণ্ড কোথায় তৈরি হয়? উত্তরটা চমকে দেবে বেইজিংয়ে। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের আধুনিক যুদ্ধযন্ত্র F-35 যুদ্ধ বিমান, আর্লেবার্গ ধ্বংসকারী জাহাজ, এমনকি ভয়ঙ্কর ভার্জিনিয়া শ্রেণীর সাবমেরিন, সবকিছুই দাঁড়িয়ে আছে এক নীরব কিন্তু শক্তিশালী উপাদানের উপর, বিরল পৃথিবীর খনিজ। আর এই খনিজের প্রক্রিয়াকরণের 85% নিয়ন্ত্রণ করছে চীন। প্রতিটি F-35 এ লুকিয়ে আছে 920 পাউন্ডেরও বেশি বিরল খনিজ। প্রতিটি যুদ্ধ জাহাজের প্রয়োজন 5700 পাউন্ড, আর প্রতিটি সাবমেরিন 10,000 পাউন্ডেরও বেশি। এটা শুধু ধাতু নয়, এটাই হলো মার্কিন সামরিক শক্তির স্নায়ুতন্ত্র। ওয়াশিংটনের বিশেষজ্ঞ ওয়েস্টলিন বাস্করো স্পষ্ট বলেছেন,
এগুলি সর্বত্র যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র, লেজার, ট্যাঙ্ক, স্যাটেলাইট, ড্রোন সবকিছুতেই। কিন্তু সমস্যা হলো এই খনিজের সরবরাহ শৃঙ্খল প্রায় সম্পূর্ণই চীনের হাতে। এবং বেইজিং শুধু খনিজই নয়, এর থেকেও গুরুত্বপূর্ণ স্থায়ী চুম্বক তৈরির প্রযুক্তি নিয়ন্ত্রণ করে, যা অস্ত্র ব্যবস্থার প্রাণকেন্দ্র। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের সময় চীন রপ্তানি ধীর করে দেয়। পশ্চিমা প্রতিরক্ষা কোম্পানিগুলো তখন বিলম্ব আর খরচ বৃদ্ধির তিক্ত অভিজ্ঞতা নেয়। সাবেক মার্কিন জ্বালানি বিভাগের কর্মকর্তা অ্যাশলি জুমওয়াল্ড ফোর্বস সতর্ক করেন, আমাদের অস্ত্র তৈরি করতে কার্যত চীনের অনুমতি নিতে হচ্ছে। এটা অত্যন্ত বিপজ্জনক। সমস্যাটা হলো বিরল পৃথিবী আসলে পৃথিবীতে বিরল নয়। 17টি মৌলের এই গ্রুপ সর্বত্র আছে, কিন্তু অর্থনৈতিকভাবে লাভজনক মজুদ পাওয়া কঠিন। একসময় যুক্তরাষ্ট্র নিজেই শীর্ষ উৎপাদক ছিল, কিন্তু 90-এর দশকে পরিবেশগত উদ্বেগ ও খরচের চাপে তারা উৎপাদন বন্ধ করে দেয়। এখন ক্যালিফোর্নিয়ার একটি মাত্র খনি বাকি আছে, মাউন্টেন পাস। অন্যদিকে চীন কয়েক দশক ধরে বিপুল বিনিয়োগে শিল্পটিকে দখলে নিয়েছে। এপ্রিল মাসে তারা 7 ধরনের বিরল পৃথিবী ও চুম্বকের রপ্তানি নিয়ন্ত্রণ ঘোষণা করে। যুক্তরাষ্ট্র পাল্টে জাতীয় মজুদ বাড়ায়, মিত্র দেশ থেকে সরবরাহের চেষ্টা করে। কিন্তু রেথিয়নের সিইও সোজা কথা বলেছেন, 95% বেশি উপকরণ চীন থেকে আসে বা ওখানেই প্রক্রিয়াজাত হয়, বিকল্প নেই। পেন্টাগন এখন মরিয়া হয়ে বিকল্প গড়ে তুলছে। $540 মিলিয়ন ঢেলেছে গুরুত্বপূর্ণ খনিজ প্রকল্পে। এমপি ম্যাটেরিয়ালসের সঙ্গে বহু বিলিয়ন ডলারের চুক্তি করেছে 2028 সালের মধ্যে নিজস্ব চুম্বক কারখানা গড়তে। কিন্তু সমস্যা হলো, খনি পেলেও চীন যে বিচ্ছেদ ও উৎপাদন প্রযুক্তিতে দশকের অভিজ্ঞ, তা পুষিয়ে নিতে বছর লেগে যাবে। এদিকে চীন থামছে না, মিয়ানমারের বিরল খনিজ খনি দখল করছে, বিদেশে জ্ঞান রপ্তানি ঠেকাতে বিশেষজ্ঞদের রেজিস্ট্রি করছে, আর বিদেশি খনি কিনছে আগের চেয়ে দ্রুত গতিতে। শেষ দৃশ্যটা সিনেমার ক্লাইম্যাক্সের মতো। আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের রিমোট কন্ট্রোল যেন বেইজিংয়ের হাতে। যুদ্ধের ময়দানে হয়তো গোলা বারুদ ছোড়া হবে ওয়াশিংটন থেকে, কিন্তু সেই গুলি তৈরির অনুমতি চীনের টেবিলে রাখা এক শোয়ের অপেক্ষায়। রাতের আকাশ যেন রণাঙ্গনের ক্যানভাস। আগুনের লেলিহান শিখা আকাশে লিখে দিচ্ছে প্রতিরোধের কবিতা। গাজা উপত্যকায় হামাস ও তার মিত্ররা যেন একসাথে শপথ করেছে, ইসরায়েলি সেনাদের জন্য এই ভূমি হবে আগুনের ফাঁদ। আইডিএফ এর সাঁজোয়া যানগুলো খান ইউনিসের রাস্তায় প্রবেশ করতেই শুরু হয় এক অদৃশ্য শিকারী খেলা। আল কাসাম ব্রিগেডের গেরিলা যোদ্ধারা নীরবে ঘিরে ফেলে লক্ষ্যবস্তু। মুহূর্তের মধ্যে গর্জে ওঠে মশাল, শেল, ধোঁয়া আর আগুনে মিলিয়ে যায় ধাতব দানবগুলো। প্রতিটি বিস্ফোরণ যেন আকাশে লেখা এক বার্তা, গাজা আত্মসমর্পণ করবে না। এদিকে শুধু হামাসই নয়, ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেডও প্রবল আঘাত হানে। তারা জানিয়েছে, খান ইউনিসের আল আরনাব স্ট্রিটে আইডিএফ এর অনুপ্রবেশ ঠেকাতে এক সামরিক যান উড়িয়ে দিয়েছে। গাজা শহরের জেইতুন এলাকায়ও নতুন অভিযানের মুখে প্রতিরোধ যোদ্ধারা ঝাঁপিয়ে পড়ে, টার্গেট করে আইডিএফ এর সমাবেশ ও যানবাহন। এদিকে এই আক্রমণগুলো এসেছে এমন সময়ে যখন ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামের গাজা দখলের পরিকল্পনা চূড়ান্ত করেছেন। জেনারেল স্টাফ ফোরাম, শিনবেট এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি গাজা বিজয়ের রূপরেখা অনুমোদন করেছেন। উদ্দেশ্য স্পষ্ট, গাজার মাটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নেওয়া। কিন্তু যুদ্ধের কাগজে আঁকা পরিকল্পনা মাটিতে এসে যখন বাস্তবতার মুখোমুখি হয়, তখন ইতিহাস বলে গাজার গলিপথে দখলদারের ভাগ্য বদলে যায়। বিশ্বজুড়ে নিন্দা প্রতিবাদের মাঝেও ট্যাঙ্কের শিকল আর বুটের শব্দে গাজার মাটি কাঁপছে। ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা নেতানিয়াহুর দখল পরিকল্পনা অনুমোদন করেছে, যা অন্তর্ভুক্ত করছে ব্যাপক স্থানান্তর, মানবিক সংকট এবং জিম্মি ঝুঁকি। শোনা যাচ্ছে 10 লক্ষ ফিলিস্তিনিকে গাজা শহর ছেড়ে যেতে বলা হবে। তবুও হামাসের লড়াই থামছে না। প্রতিটি গলিতে, প্রতিটি ধ্বংসস্তূপে লুকিয়ে আছে বিস্ফোরণের প্রতিশ্রুতি। যোদ্ধাদের চোখে দেখা যাচ্ছে অটল বিশ্বাস, গাজা শুধু ভূমি নয়, এটি সম্মানের প্রতীক, এটি মুক্তির শপথ। নেতানিয়াহু বলছেন তিনি নতুন দখলদারিত্ব আক্রমণ চালাবেন, কিন্তু গাজার রাস্তায় প্রতিদিনের যুদ্ধ দেখাচ্ছে ভিন্ন দৃশ্যপট, যেখানে দখলদারের প্রতিটি অগ্রগতি মাপা হচ্ছে ক্ষয়ক্ষতির অঙ্কে, আর প্রতিরোধের প্রতিটি আঘাত ইতিহাসে খোদাই হয়ে যাচ্ছে। দখলদার যতই শক্তিশালী হোক, গাজার মাটিতে যুদ্ধের নিয়ম অন্য। এখানে জয়ের সংজ্ঞা বদলে যায়, এখানে বেঁচে থাকার নামই বিজয়। গাজার আকাশে এখনো ড্রোনের গুঞ্জন, যুদ্ধ বিমানের গর্জন, কিন্তু মাটিতে প্রতিধ্বনিত হচ্ছে আরেক সুর, আমরা হার মানব না। হামাসের শক্তি শুধু অস্ত্রে নয়, তাদের বিশ্বাসী, তাদের শিকড়ে, এবং এই বিশ্বাসী ইসরায়েলের প্রতিটি কৌশলকে বারবার ব্যর্থ করছে।
এ যেন এক যুদ্ধ যেখানে গোলা বারুদের শব্দের সাথে মিশে আছে মানুষের অদম্য ইচ্ছা শক্তি। গাজা এখন শুধু একটি যুদ্ধক্ষেত্র নয়, এটি দখলদারের দুঃস্বপ্নের নাম। গাজার আকাশে এখনো বারুদের ধোঁয়া ভাসছে, সীমান্তে ট্যাঙ্কের চাকা থামছে না। ঠিক এই সময় তেল আবিবের ক্ষমতার করিডোরে শুরু হয়েছে আরেকটি নীরব কিন্তু ভয়ঙ্কর লড়াই। প্রশ্ন একটাই, ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির কি কোণঠাসা হয়ে পড়েছেন? তাকে কি সত্যিই অভ্যুত্থানের পথে ঠেলে দেওয়া হচ্ছে? প্রতিরক্ষামন্ত্রী বনাম সেনাপ্রধান, যুদ্ধের ভেতরেই আরেক যুদ্ধ। গাজার রক্তক্ষয়ী সংঘর্ষের ভেতরেও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্ট কার্ডস এবং আইডিএফ প্রধান ইয়াল জামিরের মধ্যে বিরোধ তীব্র আকার নিয়েছে। বিষয় সেনাবাহিনী নিয়োগ ও পদোন্নতি। জামির সম্প্রতি কিছু কর্নেল ঊর্ধ্বতন কর্মকর্তার পদোন্নতির প্রস্তাব দেন, কিন্তু কার্ডস প্রকাশ্যে সেই প্রক্রিয়া আটকে দেন। তিনি গর্জে ওঠেন, 7 অক্টোবরের পর তত্ত্বাবধান ছাড়া কোনো সেনাবাহিনী থাকতে পারে না। কর্নেল থেকে উপরের পদোন্নতির চূড়ান্ত অনুমোদন আমার হাতেই থাকবে। তবে ইসরায়েলের সামরিক আইনে কোথাও স্পষ্ট করে বলা নেই যে প্রতিরক্ষামন্ত্রী পদোন্নতির চূড়ান্ত কর্তৃপক্ষ। 1992 সালের জেনারেল স্টাফ ওয়ার্ডার বলছে আইডিএফ প্রধানই আসল নিয়োগকারী আর প্রতিরক্ষামন্ত্রী কেবল অনুমোদনকারী, তাও যখন দুই পক্ষের মধ্যে একমত হয়। 11ই আগস্ট পরিস্থিতি আরও নাটকীয় হয় যখন জামির প্রকাশ্যে সরকারের সমালোচক সাবেক সেনাপ্রধান গাবি আশকেনাজি ও প্রাক্তন অপারেশনস ডিরেক্টর ইসরায়েল জিভের সাথে দেখা করেন। কানের প্রতিবেদনে বলা হয়, এই বৈঠকে সামরিক স্বাধীনতা ও রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে গোপন আলোচনা হয়। কার্ডস ক্ষুব্ধ। তিনি অভিযোগ করেন জামির প্রক্রিয়া ভেঙে অ্যাডহক বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তার ভাষায়, আমরা যে নিয়মে কাজ করছি তা কোনো অ্যাডহক নাটকে বদলে দেওয়া যাবে না। হারেটসের 12ই আগস্টের রিপোর্টে আরও বিস্ফোরক তথ্য। জামির আশঙ্কা করছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঘনিষ্ঠরা তাকে গাজা দখল পরিকল্পনায় আপত্তি তোলার জন্য সরিয়ে দিতে পারে। প্রশ্ন হচ্ছে, এটি কি শুধু পদোন্নতি নিয়ে বিরোধ নাকি আরও গভীর কিছু? ইসরায়েলের রাজনৈতিক মহল বলছে গাজার যুদ্ধে সেনাবাহিনীর ব্যর্থতার দায় চাপানোর পথ তৈরি হচ্ছে, আর সেই পথের প্রথম শিকার হতে পারেন সেনাপ্রধান নিজেই। গাজা যুদ্ধের অদৃশ্য ফ্রন্ট লাইন, গাজার ধ্বংসস্তূপের বাইরে এই ক্ষমতার লড়াই ইসরায়েলের যুদ্ধ পরিচালনাকে বিপন্ন করতে পারে। সেনাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রীর এই দ্বন্দ্ব গাজার জন্য উপহার শুরু। সিনেমার দৃশ্যের মতো একদিকে যুদ্ধক্ষেত্রে বিস্ফোরণ, অন্যদিকে তেল আবিবের কক্ষপথে নিঃশব্দে ঘুরছে রাজনৈতিক ড্রোন, লক্ষ্যবস্তু একজন মানুষ, ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির। প্রশ্ন এখন, তিনি কি এই গোপন যুদ্ধ থেকে বেঁচে ফিরবেন, নাকি গাজার গুলির শব্দের ভেতরেই তার ক্যারিয়ারের শেষ দৃশ্য লেখা হয়ে যাবে?